তো বাইরের জগতের সঙ্গে আমার যখনই এই রেগুলার সম্পর্কটা একটু ধিমে হয়ে আসে, তখনই আমি কিছু ওল্ড নস্টালজিক পরিস্থিতিতে ফিরে যাই। এবং আজকেও তোমাদের জন্য আমার জীবনে তেমন একটা ঘটনা বা তেমন দুটো ঘটনার উদাহরণ অপেক্ষা করছে, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে এটা প্রত্যেকের জীবনেই হয়। এবং এটাই ঠিক যে যে মানুষগুলোর কথা খুব মিষ্টি এবং প্রথমে যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিক্যাল লাইফ তারা সত্যিই মিষ্টি কথার জালে তোমাকে ভুলিয়ে রাখতে পারবে। এবং যে মানুষগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, তারা সত্যি তোমার সঙ্গে শেষ পর্যন্ত ভালোই থাকবে। এবং তোমার একটা সময় পরে, এই যেমন আমার ধরো 25, 26, 27, এই এমন একটা সার্টেন এজে এসে তোমার মনে হবে যে না, স্ট্রেট ফরওয়ার্ড কথাটাই বেশি ভালো। সবসময় ইনিয়ে বিনিয়ে কথা বলতে ভালো লাগে না, সবসময় এমনি হ্যাংওভার ভালো লাগে না, হ্যাং আউট ভালো লাগে না। সমস্ত সম্পর্করই একটা পারপাস তোমার খুঁজতে ইচ্ছা করবে এই সময়টায় এসে। তো যাই হোক, আসল কথায় ফিরে যাই। যখন আমি ক্লাস 11-এ উঠলাম, তখন আমি একটা টিউশনে গেলাম। তো টিউশন স্যারের নাম সঞ্জয় দাদা। তো সেই দাদার কাছে গিয়ে আমি প্রথম, মানে ক্লাস 10-এর পর থেকে আমার ফিক্স ছিল যে আমি নেব তোমার আর্টস গ্রুপ। তো সংস্কৃত নেব, এডুকেশন নেব, এগুলো ঠিক ছিল, অ্যান্ড হিস্ট্রি নেব। তো আমার 4 সাবজেক্ট নেওয়ার দরকার হতো না, কারণ আমার কনফিডেন্স ছিল যে ভাই পাস করে যাব। এমনি বিচ্ছিরি স্টুডেন্ট, তারপরে আর একটা সাবজেক্ট নিয়ে রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। তো হ্যাঁ, তো সেই দাদার কাছে যখন পড়তে যাই, সে দাদা প্রথমে বলতো যে না, যেদিন আমি ধরো কামাই করলাম, অন্যদেরকে বলতো না ওকে নোট দেওয়া যাবে না, ও আসেনি কেন দেওয়া যাবে না। প্রথম থেকে খুব রুট ছিল দাদা। তো ধীরে ধীরে যখন দিন যাচ্ছে, তখন দাদাকে চিনতে পারছি। রীতিমতো দাদা তারপর আমাদের খাওয়াতেন প্রত্যেক দিন। আমরা প্রায় সকালে হিসেব মতো না খেয়েই তো পড়তে যেতাম, বাড়ি থেকে অনেকটা দূর। তো সাইকেলে করে যেতে হতো, এতটা পথ সাইকেল চালাতে হবে, খেয়ে দিয়ে চালানো যায় না। দাদা বুঝতে পারতেন এবং প্রতিদিনই হয় সকালে ঘুগনি রুটি বা রুটি আলুর তরকারি দারুণ ওখানে বিক্রি হতো, সেসব খাওয়াতেন। যেদিন বিকেলে পড়া থাকতো, সেদিন স্কুল থেকে এসে আবার পড়তে যাওয়া, তো সেই দিনও খাওয়াতেন। এরকম মাঝে মধ্যেই খাওয়াতেন ভালো রকম। এবং এখন সম্পর্কটা এমন জায়গায় চলে এসছে, গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়েছি, তারপরে বেরিয়ে এসেছি, এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এখন যদি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা কোনো কারণে দাদাকে যদি ফোন করি বা আসতে বলি, দাদা কিন্তু আসেন। এবং তাকে যদি বলি বৌদিকে নিয়েও এসো, দাদা কিন্তু আসেন। এটা খুব ভালো লাগে এই সম্পর্কগুলো। এবং এই সম্পর্কগুলো এমন একটা পর্যায়ে যে দাদা জীবনে আমার অনেক ক্রাইসিসের মোমেন্টে, নট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বাট জীবনে এমন অনেক মেন্টাল ক্রাইসিস থাকে, সোশ্যাল ক্রাইসিস থাকে, সেই ক্রাইসিসের মোমেন্টগুলোই দাদা পাশে দাঁড়িয়েছে। এবার আরেকটা উদাহরণ দিই। আমার না কোনো দিনই না সে অর্থে সমান বয়সে ভালো বন্ধু হয়নি, কারণ সমান বয়সের চিন্তাভাবনা কি, হ্যাঁ চলো বাইকে করে ঘুরতে যাই, এদিক ওদিক যাই, হ্যাং আউট করি, বিকেলবেলা গেম খেলি, এইসব কোনো দিনই আমার পছন্দ হয়নি বলে এই ধরনের বন্ধু কোনো দিন আমার হয়নি। আমার চিরকালই বন্ধু রাখি, হ্যাঁ আমার থেকে একটু বয়সে বড়, অনেক বৃদ্ধ মানুষও আমার বন্ধু আছেন। তখন লিটিল ম্যাগাজিন ফোরামে, বসিরহাটের লিটিল ম্যাগাজিন ফোরামে আমি কবিতা, ছোট ছোট গল্প লিখতাম ক্লাস 6-7 থেকে। তো সেই পথ ধরেই আস্তে আস্তে বসিরহাটের মধ্যেই রঘুনাথপুর বলে একটা জায়গা আছে, সেখানে একটি সাংস্কৃতিক ক্লাব আছে, সেখানে তারপর বসিরহাটের ভিতর বিএসএস মাঠের ওখানে, এরকম নানা ফোরামের সঙ্গে আমি যুক্ত হয়ে গেলাম লেখালেখি। এরকম করতে করতে একটা দিন আনন্দবাজার পত্রিকাতেও একটা নাম বেরোলো যে এই নামের একটা ছেলে কবিতা লিখেছিল, কবিতাটা একটু উল্লেখযোগ্য, এরকম হিসেবে একটা রিভিউ হিসেবে বেরোলো। তো একটা সময় পরে মনে হলো, তো প্রতি রোববার করে যাও, নিয়ে কবিতা শোনাও। আবার ইচ্ছা না থাকলেও হয়তো লিখতে হতো কোনো কোনো দিন, যে শোনানোর জন্য তো কিছু নেই, তাহলে লিখি। সেগুলো লিখে নিজের ভিতর থেকে কিছু ফিল করতে পারতাম না। কিন্তু সেই মানুষগুলোর মধ্যে একজন আছেন নির্মল স্যার, যিনি আমাকে এই বিষয়ে খুব উপকার করেছিলেন। আরেকজন আছেন
যিনি একদম শুরুতে উপকার করেছিলেন। যে আমি এই বিষয়টা বুঝতাম না, কীভাবে একটা লেখা বইতে বেরোয়, কীভাবে পত্র পত্রিকায় লিখতে হয়, কীভাবে সম্পাদনা করতে হয়, সেগুলো শেখর দাদা শিখিয়েছিলেন। কিন্তু একটা টাইম পরে গিয়ে সেই মানুষটার সঙ্গে সেভাবে আর যোগাযোগ নই। কিন্তু নির্মল স্যারের সঙ্গে আজও আমার যোগাযোগ একদম টনটনে। উনি আমার থেকে বয়সে অন্তত 60 বছরের বড়, সরি 55-60 বছর তো হবেনই। তো তিনি আজও আমাকে হেল্প করেন। এবং যখন আমি একটা কিছু লিখলাম, আমি তো এখন আর পত্রপত্রিকায় লিখি না, সে অর্থে সময় পাই না। ধরুন আমি কিছু লিখলাম যে ফেসবুকে পোস্ট করব ধরো, কিংবা ইউটিউবে পোস্ট করব, সেই লেখাটা যদি আমার মনে হয় যে কোথাও একটা গ্লিচ থেকে যাচ্ছে বা লেখাটায় একটা সমস্যা থেকে যাচ্ছে, সেই স্যারকে যখন পাঠাই, স্যার কিন্তু ঠিক করে দেন। উনি আমাকে বলেন যে তুমি কেন আর লিখছো না কাগজে। তো আমি তখন বলি যে না স্যার, এখন পড়াশোনা থাকে, কাজবাজ থাকে, এখন আর ঠিক হয় না। আবার পেটের ভাত যেদিন থেকে ঠিকঠাকভাবে জুটে যাবে সেদিন থেকে লিখব। তো এই হলো। এছাড়া মাঝপথে তো অনেক বন্ধু এসেছে গিয়েছে, মাস্টার ডিগ্রিতেও, কলেজ লাইফেও, এগুলোর কথা বাদ দিলাম। এবার বেশ কিছুদিন আগে একটি ছেলে, মানে আমাদের পাশের পাড়াই বাড়ি, তার নামটা আমি করছি না, সেই ছেলেটি আমাকে বলল যে দেখ, তোর তো এখন চাকরি বাকরি নেই, এইসব করে টিউশনি মিউশনি করে খাচ্ছিস, তোকে না একটা চাকরির ব্যবস্থা করে দেবো আমি। তো তুই আমাকে এক কাজ করিস, 1,500 টাকা দিস, আমি কোম্পানিতে দেবো, ওরা ফর্ম টার্ম ফিল আপ করবে, তোকে চাকরির ব্যবস্থা করে দেবো। আমি খুব কষ্ট করে টাকাটা দিলাম। 1,500 টাকা পুরো দিইনি, আমি বলেছি 500 টাকা দেবো, বাকি 1,000 টাকা তোকে পরে দেবো, হয়ে যাক দিয়ে দেবো। বললো ঠিক আছে। 500 টাকা নেওয়ার পর এতদিনের পরিচিত সে করলো কি, সে পুরো একদম গা ঢাকা, মানে তার আর কোনো হদিশ নেই। তাকে এতবার ফোন করি, ফোন ধরে না, মেসেজ করি, মেসেজ ধরে না, টাকাটা পুরো মেরে দিয়ে বেরিয়ে গেল। এও কিন্তু একটা সময় আমার বন্ধু ছিল, এ নিজে কি একটা বেশ করে, অথচ তাকে ফোন করলে সব সময় হয় ফোনে রিংটোন কীর্তন বাজছে, না হয় দেখো তার ফোনে একটা ঠাকুরের ওয়ালপেপার। তো এটা দিয়ে কি সত্যি ডিফাইন করা যায় যে মানুষটা কেমন? শুধু তার কলার টিউনে কীর্তন শোনাচ্ছে, কিংবা শ্যামা সঙ্গীত শোনাচ্ছে, কিংবা আল্লাহর নাম শোনাচ্ছে, এরকম অনেক মানুষ আছে। তো তারা কি মানুষটা সত্যি এরকম? এই প্রশ্নটা তোমাদের কাছে থাকলো। আমি সোমনাথ, আজকের ভিডিও এই পর্যন্তই। এর মাঝখানে অনেক বন্ধু আছে যারা জীবনে সত্যিই আমার অনেক ক্ষতিই করেছে। আমার সমবয়সী বন্ধু কোনোদিন আমার খুব একটা ভালো হয়নি, বা ওই যে সো কল্ড বেস্ট ফ্রেন্ড বলে ট্যাগ দেওয়া, সেরকম বন্ধু হয়নি। যাদের সঙ্গে চলাফেরা করেছি, অ্যান্ড এটা সত্যিই বলবো যে হ্যাঁ, আমার যেরকম হিন্দু বন্ধু আছে, মুসলিম বন্ধু আছে, আকিব বলে একটি বন্ধু আছে, আজও তার সঙ্গে কথা হয়। ছেলেটি খুবই ভালো, খুবই ভালো, এবং তার সঙ্গে আমার পরিচয় হয় কলেজ লেভেলে। তো সেই সময় আরও কয়েকজনের সঙ্গে পরিচয় হয় যাদের নাম করতে ইচ্ছে করছে না, কারণ তাদেরকে আমি ফিনান্সিয়ালি মেন্টালি অনেক সাপোর্ট দিয়েছিলাম। সেই সময় অনেক হেল্প করেছিলাম, নিজের বাড়ি এনে রীতিমতো খাইয়েছি। তো তারপরে তারা ভুলে গেছে কি, মানে কি বলবো, মানে আমি তাদের গ্রুপ থেকে বেরিয়ে আসলে না তাদের ভালো হয় এমন একটা। তো আমি বলছি ঠিক আছে, মানে সে কথা হয়তো তারা ডিরেক্টলি বলেনি, ভেতর থেকে তাই বোঝা যায় যে, কারণ আমি ওদের সঙ্গে হোটেলে যাচ্ছি না খেতে, আমি ওদের সঙ্গে ঘুরতে যাচ্ছি না, ফালতু ফালতু গ্রুপে থেকে একজন নাম মানে দখল করে রয়েছি, ওটা ওদের ভাল লাগছিল না। বললাম ঠিক আছে, ইটস ওকে, আমি নেই, তোরা থাক, আমি বেরিয়ে যাচ্ছি, আমার কাজ আছে, এটা ওটা বলে আমি ভদ্রভাবে বেরিয়ে এসেছি। পারফরমেন্স নষ্ট করার আগে বেরিয়ে আসাটা ভালো, এটা তো আমাদের গুরুদেব ধোনি দেখিয়ে দিয়ে গেছেন। যাই হোক, সে কথা আর না যাই, আজকে এরকম একটা কথা শেয়ার করলাম। এর পর দিন আরও একটা কথা শেয়ার করব, সেটা আমার জীবনে ইমোশনাল পয়েন্ট, অর্থাৎ লাভ লাইফ হতে পারে না, সেই নিয়েই একটা শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার কথার সঙ্গে কতজনের কথা মিলল জানিও। অনেককে অনেক জায়গায় নিয়ে গেছি, বুঝলে, পুজোয় ঘুরতে নিয়ে গেছি, দিনের পর দিন নিয়ে গিয়ে খাইয়েছি, তার অর্থনৈতিক ব্যবস্থা বুঝে। এখন না সেগুলো ভালো লাগে না, এখন সবটাই ওই ভড়ং বলে মনে হয়, অভিনয় বলে মনে হয়। হয়তো আমি মানসিক দিক থেকে অনেক ছোট হয়ে পড়ছি, কী বুক করবো বলো, মানে
যখন থেকে তুমি রিয়ালিটি বুঝতে শিখবে যে এটা মানুষের সত্যিই অভিনয়, একটা সময় বুঝতে পারবে যে তোমার সামনে করুণা সে পেতে চায়, তোমার থেকে সব কিছু লুটে নিতে চায়। এটা যখন বুঝতে পারবে তখন মনে হবে না ঠিক আছে, একটু জাস্ট বি কোয়াইট হার্ড, এটা ইচ্ছা করবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যদি ভালো লাগে অবশ্যই করো, ভালো লাগলে করে যেও, ঠিক আছে? অনেকে দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমারও তো একটু ইচ্ছা করে যে আমার একটু কয়েকজন তৈরি হলো যারা আমার গল্প শুনবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়।